ফলে দেশের রিজার্ভে আরও চাপ পড়বে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী বুধবার দিন শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে $35.33 বিলিয়ন, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতি অনুযায়ী রিজার্ভ হয়েছে $30.64 বিলিয়ন। এর আগে জানুয়ারি ফেব্রুয়ারি সময়ের আকু বিল ছিল $134.87 লাখ। আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার 9টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্য 2 মাস পর পর নিষ্পত্তি হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তুলতে সরকার বিশেষ জোর দিচ্ছে। এ লক্ষ্যে অর্থনৈতিক পুনর্গঠনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS-এর স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অতিরিক্ত মূল্যস্ফীতি ও প্রকৃত আয়ের মন্থর প্রবৃদ্ধিতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার ওপরও জোর দেওয়া জরুরি। কারণ প্রলম্বিত যে মূল্যস্ফীতি চলছে, প্রকৃত আয়ের বৃদ্ধির যে স্লথ গতি, তো এই রকম পরিস্থিতিতে আমাদের আসলে একটা সামাজিক সুরক্ষা বলয়ের দিকে যেতে হবে। আমরা তো চাহিদা কি তাই ভালো করে জানি না আমাদের মন্ত্রণালয় থেকে, যে কারণে এটা কিছুটা হলো চাহিদা আমরা জানি না, আর একটা হলো প্রকল্প বাস্তবায়নের, প্রকল্প তৈরি এবং বাস্তবায়ন দুটোরই সক্ষমতার অভাব। সামনের বাজেটে আমদানি করা প্রসাধনীর যৌক্তিক শুল্কায়ন চায় বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানীর মৌলভীবাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার দেশীয় একটি প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আমদানি করা প্রসাধনীর ওপর 150% পর্যন্ত শুল্ক আরোপ করে, যা অযৌক্তিক। বাড়তি শুল্কের প্রভাবে আমদানি কমেছে আগের চেয়ে প্রায় 80%। অন্যদিকে চোরাই পথে বিদেশি প্রসাধনী আসায় সরকারের রাজস্বও কমছে। বৈধ পথে আমদানি না হওয়ায় নকল প্রসাধনীতে বাজার সয়লাভ হচ্ছে, প্রতারিত হচ্ছেন ক্রেতারা। অন্যদিকে আমদানির সাথে জড়িত অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েছে প্রায় 4 লাখ মানুষ, এমনটাও জানিয়েছেন ব্যবসায়ীরা। দুই 2025-26 অর্থ বছরের বাজেটে গৃহীত নীতিমালার ফলে প্রসাধনী আমদানিকারকরা মারাত্মক বৈষম্যের শিকার হয়েছে। এর প্রত্যক্ষ প্রভাবে এই খাতে সরকারের রাজস্ব হারানো অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এই সেক্টরের বহু ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন, ফলে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়েছে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জুনের মধ্যেই নতুন আদেশ জারি করা হবে। ইতিমধ্যে নীতিগত সহায়তা দিতে কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের অগ্রগতির জন্য কাজ করছে সরকার এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহ দিতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী। বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম নিয়ে আয়োজিত BIID এক্সপোর উদ্বোধন করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা বেশি নজর দিচ্ছি যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এখন সময়ের দাবি। এখাতে বেশ কিছু নীতিগত সমস্যা থাকলেও বর্তমান সরকার এ খাতের সম্প্রসারণে প্রস্তুত বলে জানান জ্বালানি মন্ত্রী। দেশে সৌরবিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে এগোচ্ছে সরকার বলেও জানান তিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমাদের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে, যে কমিটি আপনাদেরকে কিভাবে পলিসি সাপোর্ট দিলে আমরা এটাকে খুব দ্রুত ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। সোলার ব্যবহারের মাধ্যমে একই খরচে 5 গুণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তেলের উপর অত্যধিক নির্ভরশীলতা কমিয়ে টেকসই এনার্জি খাতে রূপান্তর এখন সময়ের দাবি মনে করেন বক্তারা। যে পলিসি যাই হোক না কেন, সেটা যেন ইমপ্লিমেন্টেড হওয়ার মতো যেন পরিবেশ থাকে, এই পলিসিগুলো এরকম বাস্তব ভিত্তিক হয়, যাতে করে এটা বাস্তবায়ন হলে মানুষের দেশের উপকার হয়।
মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান আধুনিক উন্নত প্রযুক্তির পাশাপাশি ব্যতিক্রমী পণ্যের প্রদর্শন করছে। আগামীতে দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে বলেও আশা তাদের। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির জন্য সম্ভাবনাময়, তাই আমরা এ খাতের আধুনিক প্রযুক্তির পণ্য প্রদর্শনীতে নিয়ে এসেছি। বর্তমানে বাংলাদেশের সোলারের হিউজ পরিমাণ একটা ডিমান্ড রয়েছে, সেইটার সাথে ইন্টিগ্রেট করে আমরা একটা সলিউশন অফার করতেছি, যেটা সোলার থেকেও চার্জ করতে পারবেন, গ্রিড থেকেও চার্জ করতে পারবেন। বিশ্বের 12টি দেশের 140টি প্রতিষ্ঠান নিয়ে 3 দিনের এই মেলা চলবে 9 মে পর্যন্ত। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 মে থেকে সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। কোরবানির ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী এই বিশেষ অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। এর ফলে 12 মে থেকে রাত 10টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট, শপিং মল সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে ক্রেতারা সাধারণত অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করে থাকেন। সে সময় শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এবং ব্যবসার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এরই প্রেক্ষিতে দোকান মালিক সমিতি সরকারের কাছে মার্কেট ও শপিং মলের সময়সূচি পরিবর্তনের আবেদন করেন। ব্যবসায়ীদের অনুরোধ, প্রধানমন্ত্রীর 12 মে থেকে সময়সূচি পরিবর্তনের কথা জানিয়েছেন বলে জানান দোকান মালিক সমিতি। মার্কেট ও বিভিন্ন বিতান খোলা রাখার আমরা একটি অ্যাপ্লিকেশন দিয়ে মাননীয় মন্ত্রীকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আজকে উনি আমাকে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বিবেচনা করে আগামী 12 মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত আমরা মার্কেট ও দোকানপাট। অবৈধভাবে মানব পাচারের দায়ে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই প্রথম কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জনবল ও সামরিক সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রতারণার মাধ্যমে নিয়োগ দিচ্ছে। যুদ্ধক্ষেত্রসহ তাদের পাঠানো হচ্ছে অস্ত্র ও ড্রোন কারখানায়। এই নেটওয়ার্ক ভাঙতেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তদন্তে জানা গেছে, বাংলাদেশি প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত। বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো। এছাড়া ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশও দেওয়া হয়। চলতি বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের গড় দাম প্রতি ব্যারেল $96 আশেপাশে থাকার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এডিবির চিফ ইকোনমিস্ট আলবার্ট এফ পার্কের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবকাঠামোর ক্ষতি এবং যুদ্ধবিরতি সত্ত্বেও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সরবরাহ সংকট অব্যাহত রয়েছে। এতে শুধু তেল নয়, ইউরিয়া সারসহ অন্যান্য নন অয়েল পণ্যের দামও বেড়েছে, যা খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলছে। এতে দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে জিডিপি প্রবৃদ্ধির হার কমার আশঙ্কা করা হচ্ছে। তাই জ্বালানিতে ভর্তুকির পরিবর্তে পরিস্থিতি মোকাবিলায় এডিবি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।